আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না। জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন। নতুন বিনিয়োগকারীরা বইটি সংগ্রহ রাখতে পারেন, চলমান কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ইন্ডেক্সের আগামীকালকের জন্য বাজার বিশ্লেষণ করব আর দু একটা স্টক নিয়ে আলাদাভাবে আলোচনা করব। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আজকে ইন্ডেক্স মাইনাসে গেল 23 পয়েন্টের মতো। 23 পয়েন্টের থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কিছু স্টকের দাম আসলে ভালোভাবেই কমে গেছে, কোনো সন্দেহ নাই। বিশেষ করে উপরের দিকে যারা স্টকগুলো কিনেছেন, ওই স্টকগুলো ভালোভাবেই কমে গেছে, বলার অপেক্ষাই রাখে না, একেবারে বলার অপেক্ষা রাখে না। 1130 কোটি টাকার ট্রানজ্যাকশান, 1130 কোটি টাকার ট্রানজ্যাকশান করে ইন্ডেক্স মাইনাস, এটা খুব বেশি ভালো দেখায় না আর কি। অ্যাডভান্স 101টা, ডিক্লাইন 241টা, মিনিট চার্ট একেবারে ভালো ছিল না। আমরা যদি দেখি আসলে সারাদিনেই হয়তো একটু পজিটিভ ছিল সকাল দিকে, বিশেষ করে 12টা পর্যন্ত ছিল। তারপরে সব কিছু মিলিয়েই নেগেটিভ হয়ে গেছে আর কি। একটু সাবধানতা, মানে আমি ওইভাবে দেখব না যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা, তবে সাবধানতা জরুরি। সাবধানতাটা কি? উপরে স্টক কেনা থেকে বিরত থাকবেন, একেবারে সহজ কথা। কেন উপরে স্টক কিনলে আপনি ক্ষতিগ্রস্ত, কেন এই কথা আমি বারবার বলি, এটা একটু ব্যাখ্যা দিলে তাহলে বুঝতে পারবেন। আমি তো একটা স্টক নিয়ে কথা বলতে চাই। ইন্ডেক্স মোবারে এখানে যারা আছে, এখানে উপরে শেয়ার কিনলে আপনি কীভাবে ক্ষতিগ্রস্ত। এশিয়াটিক ল্যাব আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনার কাছে এখানে দেখলে মনে হচ্ছে সে নিচে আছে, তাই না? কিন্তু আপনি ডিভিডেন্ড দেখেন 10%, ডিভিডেন্ড ইল্ড 0.82। হ্যাঁ, এখানে দেখলে আপনি বুঝছেন যে প্রিভিয়াস যে সাপোর্ট, তার নিচেই সাপোর্ট, এখান থেকে প্রাইজ আপ হচ্ছে, একটা প্রফিট হবে, এরকম একটা চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু একটু বড় করে যখন আপনি দেখবেন, তখন আসলে আপনি একটু আতঙ্কিত হবেন। আপনি এখানে সাপোর্ট জোন খুঁজতেছেন কীভাবে? মানে এই জায়গায় সাপোর্ট, এই জায়গায় সাপোর্ট, এই জায়গাগুলোকে আপনি সাপোর্ট জোন হিসেবে যে ব্যাখ্যা দিচ্ছেন, তার মানে কি এই স্টকটা যদি 122 টাকা আছে, এটা যদি 500 টাকা যায়, তখনও কি আপনি ওইদিকে কি সাপোর্ট খুঁজবেন? ট্রেডাররা এখানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। মানে তারা এই স্টকটাকে 40 টাকা লেভেলে যেভাবে দেখতেছে, 122 টাকা লেভেলও একইভাবে দেখতেছে। সে এখানে যে ক্যান্ডেলটা অ্যানালাইসিস করতেছে, এখানে যে ক্যান্ডেলটা অ্যানালাইসিস করে এখানে এন্ট্রি নিয়েছিল, ঠিক সেম দেখানো তো একই অবস্থা নাকি? একই অবস্থা না? ক্যান্ডেলে ভলিউম সবই তো একই রকম। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমি কি বুঝাতে চাচ্ছি, আমার বিশ্বাস আপনারা বুঝতে পারতেছেন। আরেকটা বিষয়, আপনি যদি উপরের দিকে এন্ট্রি নিচ্ছেন দ্রুত প্রফিটের আশায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধরুন এই স্টকটা এখান থেকে এখানে উঠলো, আপনি এখানে এন্ট্রি নিলেন, কোনো কারণে স্টকটা এদিকে চলে আসলো, এবং এই ক্ষেত্রে এই ধরনের স্টক এদিকে আসার সম্ভাবনা বেশি থাকে। আসলে আপনার থেকে এখানে 2 মাস সময় নিয়ে নেবে। আপনি ধরুন মূল টাকাটাই ফেরত পাবেন, এরপর আবার বাড়বে 2 মাস পরে, তাহলে কত গেল? 4 মাস। এই স্টকটা যখন এখান থেকে নিচের দিকে চলে আসে, আমি উদাহরণ হিসেবে বলতেছি এশিয়াটিক ল্যাবের কথা, ধরুন এখান থেকে নিচের দিকে যখন চলে আসলো, আপনার থেকে 2 মাস সময় নিল, হ্যাঁ, আবার উপরে যখন উঠলো তখন 2 মাস সময় নিল। এই 2 মাস যে পড়লো, এই 2 মাসের মধ্যে আপনি কিন্তু স্টক, আপনি তো ট্রেড করার জন্য দ্রুত, আপনার চিন্তাভাবনাটা মানে মনস্তাত্ত্বিক বিষয়টা কী ছিল? মনস্তাত্ত্বিক বিষয়টা ছিল আপনি দ্রুত প্রফিট করবেন। যখন দেখতেছেন আপনি স্টকটা নিচের দিকে চলে আসতেছে 2 মাস ধরে একটা না, তখন কিন্তু আপনি স্টপ লস নিয়ে নেবেন, মানে লস মেনে নেবেন আপনি। প্রথম কথা হচ্ছে এই লস আপনি আর কখনো রিকভার হবে না প্রথমে 2 মাসের হিসেবে, কারণ আপনি আতঙ্কিত হয়ে যাবেন। আপনার তখন হিসেবে আসবে, আমি 122 টাকা দিয়ে স্টকটা কিনেছি, এটা তো এইরকম হওয়ার কথা ছিল না, নিচে যদি চলে আসে 100 টাকা চলে আসে, 22 টাকা আমার 5 শেয়ার লস, নিচে এখান থেকে উঠছে শেয়ারটা, তখন আপনার মাথার মধ্যে অনেক কিছু গুড়গুড় করবে। এখন আপনার মাথার মধ্যে আমি একটা শিক্ষণীয় ভিডিও, এগুলো আমি সাধারণত আমার গ্রুপেই বলি, বা আমার বই যারা সংগ্রহ রেখেছেন তারা এই বিষয়গুলো জানেন। মানে আপনি এখানে এন্ট্রি নিলে, আজকে যদি আগামীকালকে এখানে এন্ট্রি নেন, আপনি চিন্তা করবেন প্রফিটের চিন্তা, আর মনস্তাত্ত্বিকভাবে আপনি আর কোনো কিছুই চিন্তা করবেন না যে আমি এখানে এন্ট্রি নেব, এখান থেকে প্রফিট হবে, জাস্ট এটুকুই। কিন্তু যদি এখান থেকে নিচে চলে আসে 180 টাকা চলে আসে, বা 100 টাকা চলে আসে, একটা না 1.5-2 মাস ধরে,
তখন আপনার মাথায় অনেক কিছু ঢুকবে। তখন ঢুকবে কি, তখন আপনি এদিকে গল্প শুনবেন যে 40 টাকা থেকে শেয়ারটা কোথায় গেল, এই ডিভিডেন্ড দিল 10%, এর তো এখানে আসার কথা না। তখন আপনি মাথার মধ্যে অনেক রকমের চিন্তা হিসেব করে আপনি নিয়ে নেবেন স্টপ লস। স্টপ লস নেওয়ার পরে আপনি তার মানে একটা হিসাব এখানে ক্লোজ হয়ে গেল, একটা লস আপনি মেনে নিলেন। আর লস পুঁজিবাজার থেকে আসলে রিটার্ন পাওয়া যায় না। আর আমি যদি বলি, মনে করি আপনি স্টপ লস নাও মেনে নেন, আপনি ধরুন এই 80 টাকার পর এটা ব্যাক করে আবার 122 টাকা না 130 টাকাই গেল, আপনি প্রফিটই করলেন, কিন্তু আপনার এখানে 2 মাস নেবে সময়, এখানে আর 3 মাস নেবে, 5 মাস। কিন্তু আপনি অন্য আরেকটা স্টক 5 মাস এরকম যদি আপনি চিন্তা করেন, আমি যদি আরেকটা স্টক আপনাদেরকে দেখাই, এই ব্র্যাক ব্যাংক, আপনি যদি এখানে এন্ট্রি নেন, এই স্টকটা না হয় এখানে আরও 3 মাস বসে থাকবে, এরপর কিন্তু তার গন্তব্য কিন্তু উপর দিকেই, অথবা উত্তরা ব্যাংক। কিন্তু আপনি ওই এশিয়াটিক ল্যাবে ঢুকবেন দ্রুত প্রফিটের আশায়, ওখানে স্টপ লস নেওয়ার একটা রিস্ক থাকবে, আপনার অযথা টেনশন করার একটা ব্যাপার থাকবে, আবার আপনি সময়টাও বেশি দেবেন যদি নিচের দিকে আসে, এবং বিশেষ ক্ষেত্রে নিচের দিকে বেশি আসে। কিন্তু ব্র্যাক ব্যাংক বা উত্তরা ব্যাংক বা ইবিএল অথবা জুন ক্লোজিং আরও কিছু স্টক আছে এখনও নিচে আছে, আমি বলবো অ্যাপেক্স ফুড, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, এগুলো এখনও নিচে আছে মোটামুটি আর কি, দাম কিন্তু কিছুটা বাড়ছে। তো এই স্টকগুলো আপনি এন্ট্রি নিলে এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনার থেকে হয়তো ওখানে 6 মাস লাগবে, এখানে 5 মাস লাগবে। আমি তো সবসময় একটা কথা বলি, আপনি যদি প্রথমে টার্গেট নেন যে আমি 5 মাস স্টকটাকে, বা 6 মাস বা 7 মাস আমি স্টকটা, বা 1 বছর, আপনি মনস্তাত্ত্বিকভাবে যতটুকু সময় আপনি দিবেন মার্কেটকে, যে না এই স্টক কিনে আমি ব্র্যাক ব্যাংক কিনে আমাকে 6 মাস 1 বছর বসে থাকতে হতে পারে, আসলে আপনি 1 বছর বসে থাকবেন না, আপনি তার আগেই বের হয়ে যাবেন। আর এশিয়াটিক ল্যাবের মতো স্টকগুলোতে আপনি দ্রুত, যেগুলো উপরের দিকে চলে গেছে, অনেক উপরে আছে, খুব আপ ডাউন করে, এগুলোতে আপনি হয়তো 10 দিন, মানে 6 দিনের জন্য বা 12 দিনের জন্য আপনি এন্ট্রি নেবেন। এগুলোতে দেখা গেছে 4 বছর আপনাকে বসে রাখবে, এবং বসে রেখে দিন শেষে আর মানে প্রফিট আর পাবেন না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়েছে, যদি আপনি আপনার পোর্টফোলিওটা দেখেন আগের। আমি দু একটা আর স্টক নিয়ে, আপনার ব্র্যাক ব্যাংকটাকে দেখতে পারেন, যেহেতু আমি ব্র্যাক ব্যাংক নিয়ে কথা বলছি। ইন্ডেক্স মোবার আমি নেগেটিভ থেকে যদি দু একটা স্টক নিয়ে বলি, নেগেটিভে কারা কারা আছে, যমুনা ব্যাংকটা নিয়ে আমি একটু বলতে চাই। দেখুন, লম্বা সময় ধরে একই জায়গায় বসে আছে, Q2 দিয়েছে, Q1 ওকে, 2 ওকে, নেট অপারেটিংও একই অবস্থা, 29% ক্যাশ দিয়েছিল, ডিভিডেন্ড 11.98, পির কত ভালো স্টক হতে পারে, তাই না? কত ভালো স্টক হতে পারে। তো আপনারা এখানে এই স্টকটা এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন। এখন আপনারা যদি বলেন যে ভাই এশিয়াটিক ল্যাবও তো চারটা এরকম, হ্যাঁ, আবার যমুনা ব্যাংকের ছাটও তো আমাকে এরকম কোশ্চেন আমার কাছে আসে, এই জন্য বলি যে আপনি যে বলতেছেন এশিয়াটিক ল্যাব ভালো না, ওটা তো দাম বাড়ে কমে, আর আপনি যমুনা ব্যাংকের কথা বলতেছেন, সে তো দাম বাড়ছে, প্রাইস কম না, ভালোই বাড়ছে, সে 18 টাকা থেকে 24 টাকা গেছে, কম নাকি? আসলে একটা শেয়ারের দাম কম না বেশি, এটা হচ্ছে এখানে এই আপনি কিছুই বোঝার দরকার নাই, শুধু এই বৃত্তটা বুঝতে হবে। এটা যত বেশি সেটা তত ভালো, আর যেটা যত কম সেটা তত খারাপ, সহজ কথা। তো যমুনা ব্যাংক এখন যেখানে আছে, এখানে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন, আমার বিশ্বাস স্টকটা এখান থেকে ভালো কিছু করবে। আর আমার যারা আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা আপনাদের পোর্টফোলিওটা আগে ঠিক করেন, না হলে আপনি ধরুন, আমি যতগুলো ভালো স্টকের কথা বলি, আপনি প্রত্যেকটাই নিলেন, কিন্তু আপনার লাভ নাই, আপনি এলোমেলো হয়ে যাবেন। আর কিছু টাকা ক্যাশ রাখার অভ্যাস গড়ে তুলুন, মার্কেটে থাকতে হলে আর কি, আপনাকে অবশ্যই কিছু ক্যাশ আপনাকে রাখতে হবে। অ্যাডভান্স চার্টও যদি আমি একটু দেখাই, যমুনা ব্যাংকের RSI 52, হিস্টোগ্রামের বার MACD লাইন আপনারা দেখতে পাচ্ছেন, ওকে আছে, সমস্যা নাই। সর্বশেষ আমি ইন্ডেক্স নিয়ে একটু বলতে চাই, ইন্ডেক্সের পরিস্থিতি আগামীকাল কী হতে পারে। দেখুন, এখানে আমি এর আগেও বলছি, আমরা যদি এদিকে তাকাই, মুভিং এভারেজ 14 দিনের নিচে যখনই মার্কেট, তখনই কয়েকদিন সে নিচে থাকে, এটা আমরা দেখেছি। এখানেও দেখেন নিচে, এখানেও দেখেন নিচে, এখানেও দেখেন নিচে, বেশিরভাগই মানে 90% ক্ষেত্রেই নিচে থাকে। হ্যাঁ, এখানেও যদি আপনারা দেখেন, এখানেও নিচে 2 দিন 3 দিন, এখানে একদিন ছিল না, এখানে মার্কেট তখন মোটামুটি টানের মধ্যে ছিল। এরপরে যদি আপনারা এই সমসাময়িক কালো আসেন, এখানে 2 দিন নিচে ছিল, এখানে এখন 1 দিন আছে নিচে। সব দিক বিবেচনা করে ভলিউমটা এখানে খুব বেশি ভালো নাই,
RSI 53 হিস্টোগ্রামের বার নতুন করে সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। আগামীকালকে ইন্ডেক্সটা পজিটিভ থাকবে যদি এমন হয় যে 1100 কোটি টাকার যে লেনদেন, আপনি 10 মিনিটের ভিতর বুঝতে পারবেন আগামীকাল 10টা থেকে 10টা 10-20 মিনিটের মধ্যে, মানে এই 10-20 মিনিটের মধ্যে আপনি বুঝে যাবেন যে ইন্ডেক্সটা পজিটিভ থাকবে কিনা। আজকে যে ধরনের স্টকগুলো টপে ছিল, সব কিছু মিলিয়ে ইন্ডেক্সটা টেকনিক্যালি নেগেটিভ, কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকবে যদি এই স্টকগুলো আপনাদের টপে যে গেইনার যে স্টকগুলো মিথুন নিট, জাহিন স্পিনিং, আলিফ, পিডিএল, এই স্টকগুলো যে আছে, এই স্টকগুলো যদি কালকেও এরকম থাকে 6 টাকা 3 টাকা দামের স্টকগুলো, তাহলে কিন্তু আসলে মার্কেট কারেকশানে যাবে। আর যদি মানে সেক্টর ওয়াইজ টান দেয় এবং সকাল 10-20 মিনিটের মধ্যে 10-20 মিনিটের মধ্যে যদি দেখেন যে হ্যাঁ ভালো ভলিউমে টানতেছে, তাহলে মার্কেট ঘুরে যেতে পারে, স্বাভাবিক কিছু না। কিন্তু টেকনিক্যালি মার্কেট নেগেটিভ। সহজ কথা হচ্ছে মার্কেট নিয়ে একটু সাবধান হতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।